তো আমার মনে হয় যে এই কাজটা একটা মাইল ফলক হিসেবে থাকবে, প্রথম কাজ হিসেবে। এটা আমার কাছে প্রকাশক হিসেবে আমার একটা প্রাপ্তি। রবিবার সরিয়ে ছুটির দুপুরে বইপ্রেমীদের ভিড়ে ঠাসা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেল নতুন বই হাওড়ে গোসাইয়ের জীবন ও সাধনা। বাংলার লোক সংস্কৃতি ও আধ্যাত্মিক জগতের এক অনন্য ব্যক্তিত্ব হাওড়ে গোসাইকে নিয়ে দীর্ঘ গবেষণার পর বইটি লিখেছেন বিশিষ্ট লেখক সত্যেন্দ্র প্রসাদ নন্দী। এদিন বইমেলা প্রাঙ্গণে ভাষাপথ প্রকাশনের উদ্যোগে আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেব চৌধুরী। বইটির আনুষ্ঠানিক উন্মোচন করে তিনি বলেন, বাংলার মাটির গভীরে ছড়িয়ে থাকা লোক সাধকদের জীবন কাহিনী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। লেখক সত্যেন্দ্র প্রসাদ নন্দী জানান, হাওড়ে গোসাইয়ের জীবন দর্শন এবং তার মরমীর সাধনার গূঢ় কথাগুলি এই বইতে অত্যন্ত সহজভাবে উপস্থাপিত করা হয়েছে। আধ্যাত্মিকতা ও বাংলার লোকজ ঐতিহ্যের মেলবন্ধনে এই বইটি পাঠকদের কাছে সমাদৃত হবে বলে আশাবাদী প্রকাশক সংস্থা ভাষাপথ প্রকাশন। মূলত হাওড়ে গোসাই নিয়ে কোনো বই ছিল না এবং মহাজনদের নিয়ে কাজ আমি শুরু করেছি। প্রথম কাজটা আমার হাওড়ে গোসাই নিয়ে, যাতে রাঢ়বঙ্গের একজন মহাজন তার কোনো ইতিহাস সেইভাবে ছিল না। আমি চেষ্টা করেছি সেই রাঢ়বঙ্গের যে মহাজন হাওড়ে গোসাই তার সম্পর্কে কিছুটা কাজ করার। আমি সম্পূর্ণটা করেছি এরকম বলতে পারবো না, আমি কিছুটা কাজ করেছি এবং পাঠকরা এই বইটির মধ্যে দিয়ে রাঢ়বঙ্গের যে মহাজন, যা মহাজনী বিষয়, সেই বিষয়টা কিছুটা চিত্র খুঁজে পাবে। এবং আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সমন্বয়বাদ যেভাবে ধাক্কা খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মহাজনী যে বিষয়, সেই বিষয়গুলো পাঠকদের জানা উচিত, যে কিভাবে মানুষের মধ্যে মিলনের গান তৈরি করেছিলেন এই মহাজনরা। হাওড়ে গোসাই সেরকম মানুষের মিলনের গান একটা গাইবার চেষ্টা করেছেন। সেই মিলনের গানকে আমি চেষ্টা করেছি লিপিবদ্ধ আকারে প্রকাশ করার, আর সঙ্গে পেয়েছি দেবদাকে। দেবদার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে এই ব্যাপারে যদি বইটি প্রকাশ করার লোক একমাত্র থেকে থাকে সেই অর্থে, তাহলে দেবদা ছাড়া, কারণ উনি সহজিয়া ফোক ফাউন্ডেশনকে যে জায়গায় নিয়ে গেছেন, ফলে ওনার কাছে এই বইটা আমার মনে হয় ওনাকে দিয়ে প্রকাশ করাটা ঠিক হবে। আমি সেই জন্য দেবদার সঙ্গে যোগাযোগ করি, দেবদা সঙ্গে সঙ্গে রাজি হন এবং আজকে এসছেন, এসে প্রকাশটা হয়েছে। তার সঙ্গে পাপিয়াদিকে আমি বলি, তিনিও কাজ করছেন এই বিষয় নিয়ে, তারা দুজনেই এসছেন, আমার বইটি প্রকাশ হয়েছে। এবং সব থেকে বড় কথা, এই বইটি করবার ক্ষেত্রে আমার প্রকাশক, একে আমি অনেক ধন্যবাদ দেবো যে ও রাজি হয়েছে যে হ্যাঁ এই বইটা করা যায়। আমি সেই জন্য প্রকাশককেও ধন্যবাদ দেবো, অভিজিৎ বাবুকে। প্রাথমিকভাবে রাঢ়বাংলায় জন্মে প্রাথমিকভাবে তার সাধন পথ ছিল শাক্ততন্ত্র, পরে বৈষ্ণবতন্ত্র। তার আসল নাম মতিলাল স্যান্ডাল। সেখান থেকে শাক্ততন্ত্রে তার পরিবর্তিত নাম সোনাকানন্দা স্বামী, পরে হাওড়ে গোসাই। এবং এই তিনটে পথ, এই তিনটে রাস্তাই তার গানে, তার পদে, তার ভাবনায় আছে। হাওড়ে অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল পথ, কিন্তু হাওড়ের গান শোনা এবং বোঝা বাংলা লোকগানের জন্য অত্যন্ত জরুরি। কারণ লোকসঙ্গীত মানেই যে শুধু কোমর দোলানো নয়, সেটা একটা গভীর জীবন যাপন এবং চর্যা। সেটা বুঝতে গেলে হাওড়েকে পড়তে হবে, হাওড়ের গান গাইতে হবে। আর আমাদের এটা খুব ভালো লাগার বিষয়, ওপার বাংলায় লালন থাকলে আমাদের এপার বাংলায় হাওড়ে আছেন। এই বইটি অত্যন্ত জরুরি। এই বইটি অবশ্যই লোকসঙ্গীত কর্মী এবং যারা লোকসঙ্গীত শুনতে ভালোবাসেন সংগ্রহ করবেন, পড়বেন, তাহলে সত্যি এই কাজটা আরো সার্থক হতে পারে। হ্যাঁ, আমি হাওড়ে নিয়ে ভীষণভাবে মানে আমি হাওড়েকে তো আত্মস্থ করার চেষ্টা করেছি, মানে আমাদের বাউল তত্ত্বকে চেষ্টা করেছিলাম। আমি রজবীজ দিয়ে কাজ করি বহু বহু বছর ধরে, সারা পৃথিবীতে সেই কাজের মানুষ তাতে রিলেট করতে পেরেছে। এবং যতটুকু আমি পেরেছি আমার ক্ষুদ্র সীমিত উপায়ে আমি চেষ্টা করেছি সেই এই বইয়ের মধ্যে যে তত্ত্বকথা আছে সেটিকে বিশ্বে ছড়িয়ে দিতে। এবং আমি আজকে আমাদের একাডেমি অফ ফাইন আর্টস এর সম্প্রতি এক্সিবিশন হলো, সেখানেও রজবীজ দিয়ে যা কাজ ছিল, ফরবিডেন ড্রিম, ওটার নাম ছিল বিয়ন্ড বর্ডার্স। এবং এই বিয়ন্ড বর্ডার্সই তো আমাদের যারা আমরা যারা কাজ করছি তারা বিয়ন্ড বর্ডার্সেরই কাজ করছি বলে আমি মনে করি। তো সেই বিয়ন্ড বর্ডার্সই নাম, এক্সিবিশনের নামও ছিল বিয়ন্ড বর্ডার্স তার জন্য। এবং যেখানে আমার সত্যেন্দ্র অবশ্যই আবার
দেখা হয়। উনি আজকে এই বইটার কথা যখন আমি শুনলাম, আমি ভীষণভাবে আপ্লুত হলাম এবং আমি খুব খুশি যে এই বইটি, একটি বই পাওয়া গেল হাওরের ওপর, যেখানে আমার আমার নলেজে কোনো এরকম বই নেই। আমার মনে হয় আমি দেখিনি এখন অব্দি, এবং এই বইটা আমাদের সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে অনেক বেশি। এবং আমি চেষ্টা করবো যেটা যদি ইংরেজি অনুবাদ করা যায়, তো সেটাকে যদি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, আমার মনে হয় অনেক বেশি উপকৃত হবে। শুধু আমাদের, যেটা দীপ বললেন যে এই পার বাংলার ওই পার বাংলায় আমরা জানি যে শাহ আব্দুল করিম আছেন, ওই পার বাংলায় লালন তো ভীষণভাবে আছেনই, সারা বিশ্বেই আছেন, কিন্তু হাওড়ে নেই। কুবের গোসাই জাদুবিন্দু কম আছেন। হাওরের এই বইটা আমার মনে হয় প্রথম বই, যে এই বইটা একটা আলোড়ন সৃষ্টি করবে আমাদের এই পার বাংলায় এবং আমাদের সারা বিশ্বের কথা আমি বলবো। আমি তো বিশ্ব নাগরিক বলে নিজেকে মনে করি, এবং বিশ্বে আমি যতটা আমার তরফ থেকে যতটুকু পারবো আমি চেষ্টা করবো ক্ষুদ্র আমার যে ক্ষুদ্র পরিচিতি আছে, ক্ষুদ্র আছে, সেখান উপায় আছে, সেইখান থেকে যাতে আমি এই বইটা যতটা পারবো প্রচার করার চেষ্টা করব। না, আমাদের প্রকাশকদের কাছে সবসময় যে ব্যবসায়িক দিক থাকে তা নয়, ভালো লাগার দিক থাকে, এবং যে কাজগুলো থেকে যাবে সারা জীবনের জন্য সেই সমস্ত কাজগুলো করতে আমরা সবসময় ভালোবাসি। তো সত্যেন বাবু যখন এই কি 10 জন মহাজনকে নিয়ে কাজটা করতে শুরু করেছিলেন, তো তার মধ্যে আমি তখন প্রস্তাব দিলাম যে যদি তাদেরকে নিয়ে এক এক করে কাজ করা যায়, তাহলে এই কাজটা করতে করতে তখন যদি কোনো রেকটিফিকেশন ব্যাপার থেকে সেগুলো সম্ভব হয়ে যায়। তো এইবারেই প্রথম বললাম যে তুমি কোন কাজটা করবে, প্রথম শুরু করবে, বলে তো হাওড়ে গোসাই আমার কাছে মনে হচ্ছে যে 1 নম্বর মানুষ, মহাজন, যাকে নিয়ে প্রথম কাজ করা উচিত। আমি যে ঠিক আছে তাই কাজ করতে শুরু করবো, বলো তাহলে কিন্তু আমার কাছে বা সকলের কাছে হাওড়ে গোসাই সম্পর্কে সেরকম তথ্য নেই। তো তখন সত্যেন বাবুকে বা লেখক সত্যেনকে বললাম যে তোমার কাছে যা তথ্য আছে আরো চেষ্টা করো সমৃদ্ধ হও, তাই দিয়ে করো, কারণ কিছুটা মানুষের কাছে পৌঁছানোর দরকার। হাওড়ে গোসাই সম্পর্কে একটা স্ট্যান্ড দরকার, যেখান থেকে তো পরবর্তী গবেষকরা শুরু করবেন কাজ। তো আমার মনে হয় যে এই কাজটা একটা মাইল ফলক হিসেবে থাকবে, প্রথম কাজ হিসেবে। এটা আমার কাছে প্রকাশক হিসেবে আমার একটা প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।